হ্যাঁ নাজবা একটা দাও। কেউ কথা বলো না একদম। ফোন সাইলেন্স করে দাও। চালু করো তুমি। চালু করো। হ্যালো হ্যালো হ্যালো। আমাদের এই সুন্দর সম্মেলনের শুভ সূচনা আমরা করতে চাই। আমাদের এখানে উপস্থিত একজন বিশিষ্ট শিল্পী, সবার প্রিয় মানুষ MS মোস্তাকিম। মোস্তাকিম ভাইয়ের হাত থেকে মুখ থেকে একটা কেরাত শোনার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা হবে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. অসংখ্য ধন্যবাদ জনাব MS মোস্তাকিম সাহেবকে, শিল্পী MS মোস্তাকিম সাহেবকে। আজকের যে সমস্ত দর্শক লাইভ দেখছেন তাদের উদ্দেশ্যে আমরা একটা কথা বলি। আমি আশিদুল গাজী, পরিচালক ইসলামিক মিডিয়া 786। ইতিপূর্বে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে লাইভে এসেছিলাম। কোনোটি গজল রিলেটেড, কোনোটি শিল্পীর জীবনপঞ্জি, তাদের জীবনের বিভিন্ন দিক আমরা তুলে ধরেছিলাম। আজ থেকে 8 মাস আগে আনুষ্ঠানিকভাবে না হলেও আমি ইউটিউব থেকে একেবারে বিদায় নিয়েছিলাম ব্যক্তিগত কারণে। প্রায় 3 দিন আগে আমার কিছু বন্ধুরা ফোন করেছিল তাদের কিছু সমস্যার জন্য, যে বর্তমান গজল সমাজ কি হতে চলেছে বা আগামী দিনে ইউটিউবারদের ভবিষ্যৎ কি হবে, সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সবাই সবার মতামত দেবেন এবং দর্শকদের কাছেও কিছু আমরা প্রশ্ন রাখবো। কারণ আজকের আমরা যে ইউটিউবার, যারা শিল্পী, যারা কবি, সমস্ত কিছু একটা জিনিসকে কেন্দ্র করে দর্শকের ভালোবাসা, তাছাড়া কিছু নয়। তো আমি আমাদের এই অনুষ্ঠানটি পরিচালনার জন্য আজকের সকলের সর্বসম্মতি ক্রমেই আমি আমার নাম প্রস্তাব করছি জনাব কবি MA হাকিম সাহেবকে। আপনারা আপনাদের মতামত দিন। আপনারা কি সমর্থন করলেন? এখানে উপস্থিত সমস্ত চ্যানেল কর্তৃপক্ষকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই গুরু দায়িত্বটা দেওয়ার জন্য। আজকে এই লাইভে আমি কিছু কথা বলতে চাই। এই ইউটিউবার কারা, শিল্পী কারা, কবি কারা, এই শব্দগুলোর সাথে সম্পর্ক কিসের? একজন কবি অনেক রাত জেগে অনেক হাদিস ঘেটে পড়ে একটি কালাম লেখেন।
সেই কালামটাকে শিল্পী তার প্রতিভা দিয়ে, তার কণ্ঠ দিয়ে তৈরি করেন। কিন্তু একজন কবি কালাম লিখলেন এবং একজন শিল্পী সুন্দর করে সেটা গাইলেন, এখানেই কিন্তু একটা শিল্পীর পরিচিতি লাভ হবে না। একটা শিল্পী তখনই পরিচিতি লাভ করবে যখন সেই শিল্পী প্রতিটা শ্রোতার নিকটে পৌঁছাতে পারবে। একটা শিল্পী তখনই শ্রোতার নিকটে পৌঁছাতে পারবে যদি কোনো মাধ্যম থাকে। আর এই মাধ্যমটা এক সময় 2016 সালের আগের দিকে গেলে আমাদের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পারিপার্শ্বিক যেসব জেলাগুলো আছে সেখানে শিল্পীদের কাছে ইসলামিক কোনো মাধ্যম ছিল না যার মাধ্যমে তাদের প্রতিভাকে তুলে ধরবে। তখন ছিল কি, কলকাতার বড় বড় স্টুডিও, সেই স্টুডিও থেকে রেকর্ডিং করার পরে অনেক আন ইসলামিক চ্যানেল থেকে তাদের সেই সুন্দর প্রতিভাকে ছাড়া হতো। কিন্তু তারপর সেই প্রতিভাগুলো কিন্তু হারিয়ে যেত অনেক গান, আন ইসলামিক সঙ্গীতের মাঝে। তারপর আমাদের কিছু চ্যানেল, ইউটিউব চ্যানেল, ইসলামিক চ্যানেল খুললো। সেই চ্যানেলগুলো তাদের নিজস্ব অর্থ ব্যয়, নিজস্ব পরিশ্রম ব্যয় করে তারা শিল্পীদের কাছে ছুটে যায় তাদের গজলগুলোকে রেকর্ড করার জন্য। তারপর সেগুলোকে কত কষ্ট করে এডিট করে সেই গজলগুলোকে শ্রোতার নিকটে পৌঁছাতে শুরু করলো। তারপর থেকে আমাদের ইউটিউবে পথ চলা শুরু হলো শিল্পীদের। আমার জানা মতে 2016 সালে যখন আমি কবি জগতে পদার্পণ করি, তখন আমার সামনে ইউটিউব বলতে ইসলামিক মিডিয়া 786 ছিল, স্টুডিও জমজম ছিল, তাছাড়া আমরা কোনো কিছুকে জানতাম না। আর তখন ইউটিউব চ্যানেল খোলার জন্য কেউ আগিয়ে আসতো না। তারপর আস্তে আস্তে অনেক শিল্পী ইসলামিক মিডিয়া জমজমের হাত দিয়ে প্রকাশ পেতে শুরু করলো। তারপর একের পর এক ব্যক্তি তাদের নিজস্ব চ্যানেল খুললো। এরপর আস্তে আস্তে ইসলামিক চ্যানেলগুলো শিল্পীদের প্রচারে লেগে পড়লো। কত রাত তারা স্টেজের নিচে, খোলা আকাশের নিচে বসে কখনো ভাত খেতে পারে, কখনো ভাত নাও খেতে পারে, তারা ক্যামেরা বন্দি করে শিল্পীদের গজলকে নিঃস্বার্থভাবে। সেই গজলগুলোকে বাড়িতে এসে এডিট করে তারা চ্যানেলে ছাড়ে। সেই গজলগুলো ইউটিউবে শ্রোতাদের নিকট পৌঁছায় এবং শ্রোতারা তখন একটা শিল্পীর পরিচিতি পায়। তাহলে সর্বোপরি একটা কথা দাঁড়ালো যে একটা শিল্পীর পরিচিতির পিছনে মুখ্য ভূমিকা পালন করেছে গৌণভাবে একজন কবি এবং মুখ্যভাবে একটা চ্যানেল। সেই চ্যানেলের মাধ্যমেই তার পরিচিতি এবং বিভিন্ন জায়গায় স্টেজ পারফরমেন্স করা। বর্তমানে কিছু শিল্পী তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধি পূরণের জন্য অর্থের লোভে, প্রলোভনে পা দিয়ে তারা নিজেদের সমস্ত গজল, তাদের আইডি, সমস্ত কিছু তারা অন্যের কাছে সমর্পণ করেছে। এর ফলে বর্তমানে যেসব ইউটিউব চ্যানেল তাদেরকে দিনের পর দিন নিঃস্বার্থভাবে পরিশ্রম করে বড় করেছে, সেই সব চ্যানেলে একের পর এক ক্ষতির বার্তা আসতে শুরু করেছে। সমস্ত ইউটিউব চ্যানেল হতে পারে কেউ অনেক গরিব ঘর থেকে উঠে এসে তাদের প্রফেশনকে ইউটিউবে ব্যয় করেছে, অনেক সময় ব্যয় করেছে, কিন্তু আজকে তারা প্রত্যেকে ফোন করে একটা কথা জানাচ্ছে যে আমাদের চ্যানেলে ক্ষতির বার্তা এসছে, আমাদের চ্যানেলে বিভিন্ন রকম সতর্ক বার্তা আসছে। কেন না, ওই সব শিল্পীর গজলগুলোর কোনো আর্নিং না পাওয়ার এবং ইউটিউব থেকে একটা কপি ক্লেম আসছে। এর ফলে সবাই আমরা একটা কথা এখানে বুঝতে পারছি, যেসব ইউটিউব চ্যানেলগুলো
যেসব শিল্পীর জন্য আজ এত মেহনত করেছে, কিন্তু শিল্পীরা তাদের সেই মুখের দিকে, তাদের ভবিষ্যতের দিকে না তাকিয়ে, তাদের পিছনের ইতিহাসের কথা না ভেবে যে কিভাবে আমি বড় হলাম, কিভাবে আমি সফলতা পেলাম, নিজেদের কিছু স্বার্থ সিদ্ধির জন্য সবাইকে ক্ষতির মুখে ঠেলে দিয়েছে। আজকে তাই আমরা মানবিকতার খাতিরে এই সম্মেলনটা আমরা ডেকেছি। এখানে অনেক শিল্পী আমাদের এই অনুষ্ঠানটা হয়তো দেখছেন, অনেক শ্রোতাও দেখছেন, অনেক শুভবর্ণ ব্যক্তিরাও দেখছেন। প্রত্যেকের কাছে আমরা অনুরোধ করব, আপনারা আমাদের এই লাইভ টেলিকাস্টটা দেখবেন। এর উদ্দেশ্যটা কি, কেন আমাদের এটা করা হচ্ছে? এখানে আমরা কিন্তু পার্টিকুলার কোনো শিল্পীকে বা কোনো প্রতিষ্ঠানকে আমরা দোষী করছি না বা তাদের বিরুদ্ধে কথা বলছি না। কিছু শিল্পীর কথা বলছি যারা শত শত ইউটিউব চ্যানেলকে ক্ষতির মুখে ঠেলে দিয়েছে নিজস্ব স্বার্থ সিদ্ধি পূরণের জন্য। এখানে যে সমস্ত জনপ্রিয় শিল্পী জনপ্রিয় চ্যানেলগুলো উপস্থিত, তাদের মুখ থেকে আমরা শুনবো তাদের চ্যানেলে কোন কোন শিল্পীর ক্লেম এসছে বা ক্ষতি হয়েছে কোন কোন শিল্পীর কারণে। আমরা প্রত্যেকে এই লাইভে তাদের মুখ থেকেই শুনবো। সর্বপ্রথম আমরা জানি আমাদের এই দক্ষিণ সুশানের একটা বিখ্যাত চ্যানেল ইউটিউব মোবাইল মিডিয়া আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নাজির ভাই, তার চ্যানেলেও ইতিমধ্যে কপিরাইট ক্লেম সেই সব শিল্পীরা আসতে শুরু করেছে যারা তাদের সমস্ত গজলকে অন্যের কাছে সমর্পণ করেছে, চুক্তিবদ্ধ হয়েছে। তাহলে আমরা নাজির ভাইয়ের মুখ থেকে শুনে নেব তার চ্যানেলে কতটা ক্ষতি হয়েছে, কোন কোন শিল্পী মাধ্যমে তার চ্যানেলে কপিরাইট ক্লেম এসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজ যে উদ্দেশ্যে আমরা সবাই একত্রিত হয়েছি এখানে, কম বেশি আমরা সবাই প্রতিপক্ষে জানি এবং বিশেষ করে যারা আজকের এই লাইভটি দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এই লাইভ টেলিকাস্টটা শুরু করেছি। তো আমরা কম বেশি সবাই জানি যে আমরা ইসলামিক ইউটিউব চ্যানেলে কাজ করি দীর্ঘদিন ধরে। সমস্ত শিল্পীদের এবং সমস্ত কবি সহ যত ছোট থেকে হোক বড় হোক সমস্ত শিল্পী কবিদের আমরা কিন্তু একটা হেল্প করে আসি ইউটিউবের মাধ্যমে তাদের প্রচার করে। কিন্তু এই পর্যন্ত আমরা যত কাজ করে এসেছি এরকম কিছু আমাদের চ্যানেলে কপিরাইট ক্লাইম বা এরকম কিছু দেখিনি ইতিপূর্বে। কিন্তু এখন বর্তমানে যেটা আমাদের সঙ্গে ঘটেছে সেটি হলো কিছু শিল্পী যারা আমাদের চ্যানেলে কপিরাইট ক্লাইম দিয়েছে, যেগুলো আগে হয়নি। যেমন আমার চ্যানেলে কপিরাইট ক্লাইম এসছে এমডি হুজাইফা অফিসিয়াল থেকে, প্রায় 5-6টা থেকে তার থেকেও বেশি কপিরাইট ক্লাইম আমার চ্যানেলে এসে গিয়েছে। তো বিষয় হচ্ছে আমরা যে সমস্ত শিল্পীদের এভাবে প্রসার করি, আমরা চাই পশ্চিমবঙ্গ সহ পুরো ভারতবর্ষের প্রত্যেক শিল্পী তারা তাদের সুনাম অর্জন করুক এবং তার সাথে সাথে আমাদের চ্যানেলগুলিও প্রচার হোক। এবার কি হয়, সেখানে আমরা রাত জেগে কষ্ট করে অনেক পরিশ্রম করে নিজেদের গাঁটির পয়সা খরচ করে কি করি, প্রত্যেকটা যেখানে প্রোগ্রাম হয় অলিতে গলিতে আমরা সেখানে চলে যাই, গিয়ে করি আমরা সেখানে কষ্ট করে অনেক মেহনত করে একটা ভিডিও আমরা সেখানে কালেকশন করি এবং কালেকশন করার পরে সেটাকে আমরা আবার সেই রাতেই এসে আবার এডিটিং করে বিভিন্ন ধরনের ছোট শিল্পীকে বড় তৈরি করে, মানে যেভাবে প্রচার করলে শিল্পীটা মানুষ ভালোভাবে দেখবে বা সেখানে ক্লিক করবে, ছোট শিল্পীটা বড় মাপের প্রচার হবে, সেই সমস্ত জিনিসগুলো আমরা কি করি, অনেক চেষ্টা করে অনেক মাথা খাটিয়ে সেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে প্রচার করি। এর ফলে কি হয় না, আমাদের ইউটিউব থেকে হয়তো কিছুটা আর্নিং আসে, কিন্তু সত্যিকারের কথা আমরা যে আর্নিংটা পাই সেই আর্নিংটা আমাদের মেহনত অনুযায়ী কিন্তু সেটা খুব বেশি না। যেটা মেহনত করি সেই অনুযায়ী কিন্তু আমরা
আর্নিংটা পায় না। কিন্তু এটা আমাদের একটা ভালো যথেষ্ট। কিন্তু এই যে কাজগুলো বর্তমানে হচ্ছে আমাদের সাথে, বেশ প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে এইভাবে ক্লাইম এসছে। আমরা শুনেছি ইসলামিক মিডিয়া 786 আশিদুল ভাইয়ের চ্যানেলে ক্লাইম এসছে, এবং ইসলামিক মাহফিল 786 সেই চ্যানেলে ক্লাইম এসছে। এই করে প্রত্যেকটা চ্যানেল, সোশ্যাল মিডিয়া 786, গজলের রহমত, প্রত্যেকটা চ্যানেলে কিন্তু আমরা শুনেছি বন্ধুদের মুখ দিয়ে যে তাদের কেন আসবে না, তারা কোনো একটা কোম্পানির সাথে ডিল করে তারা হয়তো নিজের গজলগুলো, নিজেদের যে ইসলামিক সঙ্গীতগুলো সেগুলো তাদের কাছে ডিল করে কোনো একটা আলোচনার মারফতে তারা একটা কাজ করছে। তো বিষয় হচ্ছে এগুলো করার কারণে কি হচ্ছে, আমাদের ইউটিউব চ্যানেলগুলো একটা ক্লাইম চলে আসছে, সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলগুলো একটা ক্ষতির মুখে চলে যাচ্ছে। ঠিক আছে, তো বিষয় হচ্ছে এগুলো আমাদের সাথে যেগুলো হচ্ছে সেগুলো আমরা করছি না, কারণ এগুলো তো খুব খারাপ জিনিস। যেহেতু আমরা অনেক মেহনত করে করতে হয়, ঠিক তো, একটা চ্যানেল তৈরি করতে গেলে তার পিছনে প্রচন্ড সময় লাগে, প্রচন্ড মেহনত লাগে। হ্যাঁ, এই যে কাজগুলো আমাদের সাথে হচ্ছে এগুলো আমরা চাইছি না যে এগুলো পরবর্তীতে হোক। আমরা চাইবো সবসময় সবাই মিলেমিশে যেভাবে আমরা আছি, হ্যাঁ, গজল প্রতিষ্ঠান যেভাবে গজল আমরা প্রচার করি, যেভাবে আমরা গিয়ে থাকি প্রত্যেক জায়গায়, সেইভাবে সবাই মিলেমিশে এই বলে আমার ছোট বক্তব্য আমি শেষ করছি এই পর্যন্ত। হ্যালো, নাজির ভাইকে অসংখ্য ধন্যবাদ তার চ্যানেলে যে সমস্ত ক্লেম বা কি হয়েছে সেটা তুলে ধরার জন্য। একটা কথা আমি ইউটিউবে যারা এই লাইভ অনুষ্ঠানটা দেখছেন প্রত্যেকের উদ্দেশ্যে, আজকে নাজির ভাই যেমনই বলল যে তার চ্যানেলে এমডি হুজাইফার অনেকগুলো গজলে ক্লেম এসছে। হয়তো এই ক্লেম শব্দটার অর্থ কি? ক্লেম শব্দটার অর্থ হলো, এটা সহজভাবে ভেঙে বললে, যে এমডি হুজাইফার যে গজলগুলোর ভিউজ আসে বা ওয়াচ টাইম আসে, তার থেকে যে আর্নিংটা ইউটিউব নাজির ভাইয়ের চ্যানেলকে দিতে, সেই আর্নিংটা আর নাজির ভাই পাবেন না। সেই আর্নিংটা শিল্পী যে কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছে সেই আর্নিংটা সেখানেই চলে যাবে। তাহলে এখানে একটা প্রশ্ন, যদি নাজির ভাইয়ের মতো আরও শত শত চ্যানেল এই ক্লেম পায় আর তাদের আর্নিংগুলো যদি না আর থাকে, তাহলে সেই সব ইউটিউবাররা যদি ইউটিউব জগৎ ছেড়ে দেন, তাহলে এই ইসলামিক গজলের প্রচারটা কিভাবে হবে? ইসলামিক গজল ছিল বলে আজকে বর্তমান সমাজে আমরা অনেক ফাংশন হোক, অনেক ইসলামিক অনুষ্ঠান হোক, সেগুলো ইউটিউবে আমরা দেখি। অনেক শ্রেণীর মানুষ থাকা সত্ত্বেও এই ইসলামিক গজল থাকলে সেটা আমরা অনেকে দেখি, কিছুটা হলেও আমরা গান বাজনা থেকে দূরে থাকি। আজকের যদি এই চ্যানেলগুলো, আজ শত শত চ্যানেল এই সমস্যার সম্মুখীন, এই চ্যানেলগুলো যদি ইউটিউবে না থাকে, তাহলে শিল্পীদের গজলগুলো আমরা কেমনভাবে দেখব? আর ইসলামের এই যে ইসলামিক সঙ্গীতগুলো যারা আমরা প্রিয় মানুষ, তারা আমরা কিভাবে দেখতে পাবো? তাহলে এই ইসলামিক চ্যানেলগুলো যদি না থাকে, তাহলে এর জন্য দায়ী কারা? এই প্রশ্নটা আপনাদের কাছে আমরা করলাম। এখন আমরা আরেকটি বিখ্যাত চ্যানেল, সোশ্যাল মিডিয়া, তার কর্ণধর মাসুল খলিল বেগ, তার চ্যানেলে এই ক্লেম সম্পর্কে তার কি ক্ষতি হয়েছে বা কি ঘটেছে আমরা একটু জানব। হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা ও ভক্তিপূর্ণ সালাম। আজ কিছু কিছু শিল্পী তারা তাদের গলা বিক্রি করে খাচ্ছে। তাদের যে অনুষ্ঠান করে পয়সা হবে, সেটা ওদের আর হচ্ছে না। ওরা কি করছে, এক সময় 2017 সালে আমাদের ইসলামিক মিডিয়া 786 চ্যানেলের সাথে আমি যুক্ত ছিলাম, আমার আশিদুল্লাহ এবং আমি যুক্ত ছিলাম।
তখন তারা আমাদের হাতে পায়ে ধরেছে, এসো আমাদের স্টেশনে এসো, কিছু ক্যাসেট নিয়ে যাও, তোমাদের চ্যানেলে ছাড়ো। সেগুলো ছাড়া হয়েছে। ছাড়ার পরে এবারে ওরা আর ওদের টাকা লাগছে না, কি করছে, ওরা গলা বিক্রি করছে, কন্টেন্ট কপিরাইট ক্লেম করছে, বিভিন্ন অত্যাচার করছে আমাদের ওপরে। ওই জন্য ওদেরকে অনুরোধ করব, ওরা যেটুকু ভাবছে আমরা যেমন একটা ইউটিউবার একটা শিল্পীকে যেমন বড় করতে পারি, একটা শিল্পীকে তেমনি মাটিতে মিশিয়ে দিতে পারি, এটা মানতে হবে। কোনো শিল্পী যদি ভাবে যে আমার কন্টেন্টের জন্যে, আমার নামের জন্য তার চ্যানেল চলছে, কিন্তু ভুল। ভিডিও ভিউ হয় থাম্বনেল টাইটেল ট্যাগের জন্যে। তাহলে ভাবুন যে আমাদের চ্যানেলে যে শিল্পীর গজল ছাড়া হচ্ছে সেটা 20,000, 30,000, 50,000 হচ্ছে, কিন্তু ওই গজল যখন অরিজিনাল সাউন্ডে যখন ওদের অফিসিয়াল চ্যানেলে ছাড়া হয়, ভিউ কেন হয় না? তাদের ভাবা দরকার আছে। তারা যে এরকম কপিরাইট ক্লেম করছে, আমার তো 4টে কপিরাইট ক্লেম এসছে। ওরা যে করছে, ওরা তো অনুষ্ঠানে বলতে পারতো যে আমরা এরকম আমাদের অনুষ্ঠান করে টাকা আমাদের আর হচ্ছে না, আরও টাকা লাগবে, আমরা কণ্ঠ বিক্রি করব, তোমরা অবশ্যই এই ভিডিওগুলো তুলবে না। ওরা বলতে পারতো আমাদেরকে এরকম ক্ষতি করবে। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমরা বিচার চাইছি, আপনারা এর উচিত জবাব দেবেন, এই উদ্দেশ্য করে আমার বক্তব্য শেষ করছি। সোশ্যাল মিডিয়া 786 কর্ণধর মাসুম খলিল বেগকে অসংখ্য ধন্যবাদ, তার চ্যানেলের সাথে যে ঘটনা ঘটেছে বা তার মনের কথা কি সেটা জানানোর জন্য। এখন প্রত্যেকটা চ্যানেলের কর্ণধর হয়তো অনেকে এখানে এসছেন, অনেকে আসেনি, কিন্তু একটা কথা বলি, আমরা প্রত্যেকে খেয়াল রাখি, কোনো শিল্পী যখন তার কণ্ঠ, তার ইসলামিক গজল সঙ্গীত যদি কোনো কোম্পানির কাছে বিক্রি করে দেয়, তাহলে সেই শিল্পীর গজল যে চ্যানেলেই ছাড়বে, সেই চ্যানেল যদি মনিটাইজেশন থাকে, তার কোনো আর্নিং সে পাবে না। তাহলে একটা চ্যানেল কেন রাতের পর রাত জেগে ফ্রিতে এই পরিশ্রমটা করে যাবে? একটা মানুষ তার একটা যথেষ্ট পরিমাণ বুদ্ধি, ব্রেন খাটিয়ে এই জায়গাটাকে তৈরি করে চ্যানেল। অনেক চ্যানেল আছে যেগুলো এখনো ভাইরাল হতে পারেনি। শিল্পীরা একটা অনুষ্ঠান করে যথেষ্ট টাকা পায়, কিন্তু একটা চ্যানেল সেই অনুষ্ঠান থেকে কিন্তু একটা টাকাও পায় না, অথচ তারা নিচে থেকে সেই ভিডিওগুলোকে ক্যামেরা বন্দি করে ছাড়ে। ইউটিউব থেকে তার কিছু আর্নিং হয়, সেই টাকাটা যদি শিল্পীর তুলনায় দেখা হয় অনেক কম, অনেক কম। তারপরও শিল্পীরা যদি সেই সব চ্যানেলগুলোকে এত বড় ক্ষতি করে এবং সেই চ্যানেলগুলো যদি আস্তে আস্তে ইসলামিক জগৎ এই গজলকে ছাড়া বন্ধ করে, তাহলে আমাদের সমাজে আর ইউটিউবে গজল বলে জিনিসটা থাকবে না। তাই আমার সমস্ত শ্রোতা, সমস্ত কবি সমাজ এবং যে সমস্ত শিল্পীরা শুভ বুদ্ধিসম্পন্ন এবং শুভাকাঙ্ক্ষী, তাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এই ব্যাপারটা ভেবে দেখবেন যে এই যে ব্যাপারটা, এই যে সিস্টেম, তাদের কণ্ঠকে চুক্তিবদ্ধ করার পরে শত শত ইউটিউব চ্যানেল কিন্তু ক্ষতির মুখে। এখন আমরা আরও কিছু চ্যানেল এখানে এসছে, তাদের কাছ থেকে আমরা শুনে নেব তাদের চ্যানেলে এইসব শিল্পীর গজল ছাড়ার পরে তাদের কি ক্ষতি হয়েছে। এখানে উপস্থিত আছে আরও একটা বিখ্যাত চ্যানেল গজলের আহমদ কর্ণধর শরীফুল ভাই, তার বক্তব্য আমরা শুনবো কি ক্ষতি হয়েছে তার চ্যানেলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকের এই লাইভটি যত দর্শক দেখছো বা পরক্ষণে যারা দেখবে, তাদের উদ্দেশ্য বেশ কিছু কথা আমাদের বড় বড় ভাই বলেছেন, আমি কয়েকটা কথা বলবো। আপনারা দীর্ঘদিন ধরে আমাদের সকল চ্যানেল থেকে এই ভিডিও দেখে আসছেন, ভিডিও গজল। যে সকল ইউটিউবাররা নিঃস্বার্থে কখনো 1 বছর 2 বছর মনিটাইজেশন পাচ্ছে না, তবুও কাজ করে যাচ্ছে,
আপনাদের কাছে পৌঁছানোর জন্য। কিন্তু কিন্তু আমাদের এই সকল ভাইগুলো অতদিন পর্যন্ত ফ্রিতে কাজ করে, কোনো শিল্পী তাদেরকে একটা টাকাও পর্যন্ত দেয় না। আর সেই সকল শিল্পীকে আজ স্টার বানিয়েছে আমাদের এই সকল কোনো না কোনো ইউটিউবার। আজকের তারা স্টার হয়ে এই সকল ইউটিউবারদের ক্ষতি করছে। আপনারা হয়তো অনেকেই দেখেছেন বা শুনেছেন আমাদের যে মুখের আড়ালে মুখোশ, তো এনারা সবাই আজকের অনেক দূর দূর থেকে এসছে। কেউ কারোর স্বার্থে বা এতদিনের একটা ইউটিউব চ্যানেল যেটা চলছে সেটাকে কোনো কোনো মানে শিল্পীরা এই সকল কাজ করছে। যেমন আমার চ্যানেলে আপনারা দেখেছেন হুজাইফা ভাইয়ের গজল, তো তানার গজলে বেশিরভাগটাই আসছে আমাদের চ্যানেলে, এবং আরও অনেক শিল্পীরা আছে তানারাও এটা করতে চলেছে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এই সকল শিল্পীদেরকে বয়কট করুন। ইনশাআল্লাহ তারা সঠিক সিদ্ধান্ত নেবে। তাদের কাছেও অনুরোধ করছি, আপনাদেরকে এতদিন যারা সহযোগিতা করে এসছে, আশা করি আপনারাও তাদের সহযোগিতায় পাশে দাঁড়াবেন। কারণ এই অঙ্গনে আমরা সবাই মিলেমিশে কাজ করতে চাই। কোনো না কোনো ঘোষক, কোনো শিল্পী, কোনো কবি, একটা কবি রাত জেগে লিখছে, একটা ইউটিউবার রাত জেগে মানে ভিডিও করছে, কত মেহনত করছে। সেই মেহনতকে এতটা ছোট করে দিও না। আর এই ছোট হলে গজল জগৎটা আরও ছোট হবে। গজল জগৎটাকে আরও বিস্তার লাভ করতে হবে। গজল জগৎ শুধুমাত্র বাংলার মধ্যে সীমিত হয়ে আছে। আর গজলের আর্নিংটা কতটা হয় সেটা আশা করি তোমরাও চ্যানেল করেছো যারা অফিসিয়াল, সেটা তো বুঝতে পারছো। তাহলে কেন এই অন্যায় করছো? এটা কিন্তু আমরা কোনো শিল্পীর বিরোধিতা করছি না, তাদের এই কাজের বিরোধিতা আমরা করছি। আর আপনাদেরও সহযোগিতা চাইছি। এতে আমার এই ছোট কথাগুলো একটু মাথায় নেবেন। আশা করছি আপনারা আমাদের সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। গজলের আহমদ চ্যানেলের কর্ণধর শরীফুল ভাইকে অসংখ্য ধন্যবাদ তার চ্যানেলের ক্ষতির কথা এবং তার মনের কথা জানানোর জন্য। এখানে একটা কথা খুব ভালো লাগলো, শরীফুল ভাই এবং অনেকেও সেই একই কথা বলছে, যে সমস্ত শিল্পীদের ক্লেম ওনারা পাচ্ছেন চ্যানেলে, সেই সব শিল্পীদেরকে ওনারা কিন্তু মন থেকে প্রচণ্ড ভালোবাসতেন, খুব ভালোবাসে এখনও। অথচ সেই সব শিল্পীরা হয়তো কিছু টাকার জন্য এইসব চ্যানেলগুলোকে যদি এত বড় ক্ষতির মুখে ঠেলে দেয়, তাহলে বর্তমান সমাজের সমস্ত শুভাকাঙ্ক্ষী মানুষদেরকে আমি একটাই প্রশ্ন, এই সিস্টেমটা তো আগে ছিল না। এই সিস্টেমটার আপনারা কতটা সমর্থন করেন আর কতটা সমর্থন করেন না, সেটা আপনারা আপনাদের মতামত যে সমস্ত চ্যানেলগুলো লাইভ টেলিকাস্ট করছে সেই চ্যানেলে কমেন্ট বক্সে আপনার নাম লিখে এবং মতামতটা আমাদেরকে জানাবেন। এতে হয়তো আমাদের সুবিধা হবে যে এতদিন যে সিস্টেমটা ছিল না, এতদিন শিল্পী গজল গাইতো, চ্যানেলগুলো ছুটে গিয়ে সেই গজলগুলোকে রাতের পর রাত তারা ক্যামেরাবন্দি করে ছাড়তো, কোনো সমস্যা ছিল না। একটা শিল্পী যথেষ্ট টাকা অর্জন করেন একটা অনুষ্ঠান থেকে, কিন্তু একটা চ্যানেল মালিক সেই অনুষ্ঠান থেকে একটা টাকাও পান না, অথচ তাকে খোলা আকাশের নিচে শীতকালে কাঁপতে কাঁপতে ভিডিও করতে হয়। অথচ রাতে তাদেরকে কেমনে বাড়ি ফিরতে হবে তাও তারা জানে না, ভাত খেতে পারবে কি তাও জানে না। যেসব শিল্পীদেরকে ভালোবেসে তাদের গজলকে ক্যামেরাবন্দি করে সমাজে, মুসলিম সমাজের মানুষের কাছে তুলে ধরতে চেষ্টা করছে, সেই সব চ্যানেলের এত বড় বড় ক্ষতি যে তাদের চোখের পানি এবং রাতের ঘুম দুটোই চলে গেছে। কেন তারা মেনে নিতে পারছে না যে সমস্ত শিল্পীকে এত ভালোবাসতাম তারা কেন আমাদেরকে এত বড় ক্ষতি করছে, কিছু টাকার জন্য কেন ক্ষতি করছে। হয়তো অনেক চ্যানেল মালিক তারা বুঝতে পারছেন না যে কি ক্ষতি বা কি। আপনারাও আস্তে আস্তে আপনাদের চ্যানেলেও অটো ক্লেম পাবেন, কন্টেন্ট আইডি ক্লেম পাবেন ওইসব শিল্পীদের, কারণ তাদের সমস্ত কণ্ঠ, সমস্ত গজল সঙ্গীত তারা চুক্তিবদ্ধ। সব চ্যানেলেই এক এক করে এই ঘটনা ঘটতে থাকবে। সমস্ত চ্যানেল মালিককে যাতে ইসলামিক অনুষ্ঠান, ইসলামিক গজলকে প্রচার করতে পারে, তাদের এত বড় ক্ষতি যাতে না হোক,
সমস্ত ইউটিউব যারা দেখছেন অডিয়েন্স, তাদের কাছে একটা অনুরোধ, আপনারা আপনাদের সিদ্ধান্ত কমেন্ট বক্সে জানাবেন। আমরা আপনাদের কমেন্টকে গুরুত্ব সহকারে আমাদের সাথে শক্তি হিসেবে আমরা দেখব। এখন আমাদের একটা বিখ্যাত চ্যানেল সবাই আপনারা চেনেন, ইসলামিক মিডিয়া 786, 2016 সাল থেকে জানার পথ চলা ছিল। ওনার চ্যানেলে কিভাবে এই কপিরাইট ক্লেম এসছে বা কী ক্ষতি হয়েছে আমরা এখন শুনব। আসসালামু আলাইকুম। আশা করি আজকের যে সমস্ত দর্শকরা দেখছেন সকলে ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সালটা ছিল 2015-16। শুরু করার আগে একটা কথা বলি, আমি একজন রানিং ইউটিউবার নয়, আমি একজন প্রাক্তন ইউটিউবার। রানিং ইউটিউবারদের টেবিলে আমাকে জায়গা দেওয়ার জন্য, আমাকে বসানোর জন্য সংগঠনের সমস্ত কর্মী এবং পদাধিকারীদের অসংখ্য ধন্যবাদ। সাথে সাথে ধন্যবাদ আজকের সবার সঞ্চালক এম.এ. হাকিম সাহেবকে। সর্বপ্রথম একটা কথা বলি, আমি বা আমরা কোনো শিল্পী বা কবি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে বা বিরোধিতা করার উদ্দেশ্যে আজকে এখানে আসিনি, সেই উদ্দেশ্য আমার নেই। প্রসঙ্গে আসি। আজ থেকে প্রায় 5-6 বছর আগে যখন ইউটিউব আমি শুরু করেছিলাম, পশ্চিমবঙ্গের বুকে হাতে গোনা কয়েকজন ইউটিউবার ছিল এবং কিছু কিছু শিল্পী হাতে গোনা ছিল। আজকের সেই হাতে গোনা শিল্পীরা কিন্তু, যারা আজকের স্টার শিল্পী, সুপারহিট শিল্পী, তারা কিন্তু রাতারাতি হয়ে যায়নি। একটা মাধ্যম, যেমন কবির তার মন মস্তিষ্ক প্রসূত চিন্তা ভাবনার দ্বারা, বিভিন্ন লেখনীর মাধ্যমে, শিল্পীদের কণ্ঠের দ্বারা গজল প্রকাশ করে, কবি কবির কাজ করে, শিল্পী শিল্পীর কাজ করে, আমরা আমাদের কাজ করি। আমি যখন ইউটিউব শুরু করেছিলাম, ইউটিউবের কিছু নিয়ম নীতি আছে। কোনো ভাই যদি ইউটিউব শুরু করে, কোনো বন্ধু ইউটিউব শুরু করে, শুরুতে কিন্তু ইনকাম আসে না। আর বর্তমান সমাজে একটা প্রচলিত ধারণা যে ডলার মানে বিশাল কিছু, তো একটা ডলার কামাতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। তো আমি সেই স্টার শিল্পীদের এবং সমস্ত শিল্পীদের উদ্দেশ্যে একটাই বার্তা দিতে চাই, কোনো কবি যেমন রাতারাতি স্টার হয় না, কোনো ইউটিউবার স্টার হয় না, কোনো শিল্পীও তেমন হয় না। আমরা পরস্পরের উপর নির্ভরশীল ছিলাম। কিছুদিন আগে একটা কথা শুনছিলাম, বিভিন্ন মারফত থেকে আমাকে ফোন করছে, আশিদুল ভাই আমাকে কপিরাইট ক্লেম আসছে, স্ট্রাইক আসছে, এ বিষয়ে কিছু বলো। প্রথমে ভেবেছিলাম যে এইটা থেকে আমি এড়িয়ে যাব, তার কারণ আমি ব্যক্তিগত ব্যবসা এবং কাজের জন্য ইউটিউব থেকে অনেক দূরে সরে গিয়েছি 8 মাস আগে। ভেবেছিলাম কোনো বিতর্কে আসবো না, বিতর্কে জড়াবো না। কিন্তু এদের যে আর্তনাদ, করুণ আর্তনাদ শুনে আমি ঘরে বসে থাকতে পারিনি। ভাইদেরকে বললাম, সার্বিক দিক দিয়ে আমি কোনো, তার আগে বলি, আমি কোনো নেতামন্ত্রীর নই, কোনো নেতামন্ত্রীর ফ্যামিলি থেকে বিলং করছি না, আমি একদম অতি সাধারণ বাড়ির ছেলে। তার সত্ত্বেও এদেরকে বলেছিলাম, আমার সীমিত বিদ্যাবুদ্ধি এবং ক্ষমতা যতটুকু রয়েছে আমি তোমাদের সাথে আছি। এবং আমি বিভিন্ন কবি এবং শিল্পীদের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলাম। পশ্চিমবঙ্গের স্টার শিল্পী, নামি দামি শিল্পী এবং কবিরা এই সমস্ত কাজের তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়েছে। তো আমি একটা কথা বলতে চাই, আজকের পশ্চিমবঙ্গের অলিতে গলিতে যেখানে যাবেন দেখবেন 7-8 বছর বা 10 বছর আগে ফানশান, কাওয়ালি এইরকম কিছু টাইপের হতো, যেটা ইসলামিক কালচার বিরোধী। সেই জায়গায় বেশ কিছু ইউটিউবার বন্ধু গজল আপলোডের মাধ্যমে, এখন তো মোবাইল ফোন অ্যান্ড্রয়েডের যুগ, তো গজল আপলোড দেওয়ার ফলে গজল জিনিসটা কি প্রত্যেকের ব্রেনে ঢুকে যায়। এবং অলিতে গলিতে যেই সমস্ত অনুষ্ঠানের উদ্যোক্তারা ছিলেন, ইসলাম বিরোধী অসামাজিক, যেমন ফানশান কাওয়ালির উদ্যোক্তারা ছিলেন, তাদের মনের মধ্যে কিন্তু গজলের ভালোবাসাটা জন্মাতে থাকে ইউটিউবের প্রচারের মাধ্যমে। তারা আজকে কিন্তু সেই সমস্ত অনুষ্ঠানকে ত্যাগ করে
গজলের মধ্যে ঢুকে গিয়েছে। ফলে কি হলো, আগে আমরা দূরবীন বুঝতাম যে কয়েকটা মানে পশ্চিমবঙ্গে শিল্পী রয়েছে। এই ইউটিউবের প্রচার প্রসারের ফলে এক শ্রেণীর বন্ধু বলতে পারেন, বোন বলতে পারেন, ভাইয়েরা গজলের প্রতি আকৃষ্ট হয়ে তারা শিল্পীতে রূপান্তরিত হয়। আস্তে আস্তে তারা সুপারস্টার বেনে যায় এবং তাদের প্রচুর প্রোগ্রামও হচ্ছে ইনশাল্লাহ। তারা মাসে কম করে 15-20টা তো প্রোগ্রাম পায়, 25টা প্রোগ্রাম পায়। তাদের মাসিক যদি ইনকাম আমরা ধরি প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকা সমস্ত কিছু মিলিয়ে। তাদের প্রত্যেকটা স্টেজে গিয়ে যেমন বকশিসও পায়, সমস্ত কিছু ধরে 1-1.5 লাখ টাকা ইনকাম। আমি ছেড়ে দিলাম 1-1.5 লাখ টাকা নয়, 50,000 টাকা। আজকের একটা রাজ্য সরকারের এ গ্রেড অফিসার সে 50 থেকে 60,000 টাকা ইনকাম করে সমস্ত রকম কোয়ালিফিকেশন থাকার পরেও। কিন্তু একটা শিল্পী আল্লাহর দেওয়া কণ্ঠ এবং কবির লেখা সাথে সাথে ইউটিউবার ভাইদের প্রচেষ্টার মাধ্যমে সে 50-60,000 টাকা ইনকাম করছে, 1 লাখ টাকা ইনকাম করছে। সেই জায়গায় যদি কোনো ইউটিউবার ভাই, আজকের আমরা জানি পশ্চিমবঙ্গের বেকারত্বের হার, বিশেষ করে মুসলিম সমাজ অনেকটা পিছিয়ে রয়েছে। সেই জায়গায় যদি কোনো ইউটিউবার ভাই ইউটিউবটাকে তাদের জীবিকার জন্য বেছে নেয় সাময়িক সময়ের জন্য, পরিবারের মুখে যদি দুবেলা দুমুঠো অন্ন তুলে দেয়, সেই জায়গায় যদি কোনো শিল্পী, কোনো কবি, যেই হোক, আমার অত্যন্ত কাছের বন্ধু হোক, দূরের বন্ধু হোক, সহকর্মী হোক, আর খুব কাছের কবি হোক, যে বা যারা, আমরা তো কারোর পেটে দুমুঠো অন্ন তুলে দিতে তো আমার ক্ষমতা নেই। বিশেষ করে আমি আশিদুল গাজী, আমার ক্ষমতা নেই। কিন্তু আমি কারোর পেটে লাথি মারবো ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থের জন্য, এটা আমি সমর্থন করতে পারলাম না। তার কারণ সে বা তারা পশ্চিমবঙ্গে কমপক্ষে আমি 100টা ইউটিউবার ধরলাম যে ইউটিউবের মাধ্যমে ইনকাম বা উপার্জন করে তাদের পরিবারটা চালায়। তাদের যদি 5 জন করে ফ্যামিলি মেম্বার থাকে, 500 জন, আমি একটা ছোট্ট একদম কমপক্ষে দিচ্ছি, আমার হয়তো ভাষণটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো দর্শকদের কাছে আজকের বলতে বাধ্য হচ্ছি, সেই 500 জনের মুখে তো অন্ন তুলে দিতে পারলাম না, তাদের পেটে লাথি মারলাম। এটা আমি সহ্য করতে পারিনি। বিশ্বাস করুন, যে লাইভ দেখছেন, আমি জানি আজকের দিনের পথে আমাকে ভিলেন বানান, কেউ আমাকে বুকে টেনে নেবেন, নিন, আমার কিছু যায় আসে না। ইউটিউব থেকে আপনাদের যে ভালোবাসা পেয়েছি কবি, শিল্পী, দর্শকদের, নতুন করে হারানোর কিছু নেই আমার। তবে আমি তাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, একজন বন্ধু হিসেবে, সহকর্মী হিসাবে, আপনারা যে সিদ্ধান্তটা নিয়েছেন, শতকরা 5 জন শিল্পী হলেও যে সিদ্ধান্তটা নিয়েছেন, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। সাথে সাথে আপনাদের কাছে হাত জোড় করছি, আপনারা আপনাদের এই সিদ্ধান্ত থেকে বিরত থাকুন, আপনাদের এই চুক্তি ক্যান্সেল করুন। কারণ আপনারা যে সমস্ত কোম্পানির সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন, তারা আমাদের কিন্তু শত্রু নয়। কোম্পানির বিজনেস, কোম্পানির ব্যবসা করে তারা প্রফিট করবে, কিন্তু তাদের যে বৃহৎ আকার, তারা বিত্তবান, বিশাল পুঁজিপতি, তারা বিন্দুতে বিন্দুতে সিন্ধু করেছে। এখন সিন্ধুতে আর জল ঢালার কোনো জায়গা নেই তাদের। যে সমস্ত ইউটিউবার ভাইরা কষ্ট করছে, নিজের রাত মানে ঘুমকে হারাম করে রাত জেগে আপনাদের পেছনে দৌড়াচ্ছে, তাদের কিন্তু সিন্ধুর মতো অবস্থা নেই। একটু হাঁড়ির খবরটা নিয়ে দেখবেন, কারণ আমি একদম নিম্নবিত্ত ফ্যামিলি থেকে বিলং করছি, তো মানে অর্থের কি কষ্ট সেটা আমি ভালো করে জানি। সুতরাং মানবিকতার দিক দিয়ে বিচার করে অন্তত আপনারা এই চুক্তি থেকে বেরিয়ে আসুন, বেরিয়ে এলে অন্তত তাদের পরিবারের মুখে হাসি ফোটান। আর আরেকটা কথা, আজকে যদি আপনারা এই আপনাদের চুক্তির খসড়া থেকে বেরিয়ে না আসেন, তাহলে কিন্তু যারা রয়েছে এখানে প্রায় 25-30 জন ইউটিউবার বন্ধু রয়েছেন, আরও বন্ধু রাস্তায় রয়েছেন, তারাও আসছেন। তারা যদি আজকের ধরুন তাদের 20,000 টাকা আর্নিং, আজকের 5 জন শিল্পী যারা তাদের ক্লেম দিয়েছেন, তার 5 জনের রাস্তা বন্ধ করে দিয়েছেন। কোম্পানি তাদের পার্সেন্টেজ নিয়ে নিলে 20,000 টাকা থেকে 5,000 টাকায় ঠেকবে। 5,000 টাকায় সে গাড়ির তেল কিনবে কি করে, রাত জাগবে কি করে, নিজেকে কিভাবে চালাবে? তাহলে তারা কি করবে? আস্তে আস্তে ইউটিউবটা যে জীবিকার একটা পথ হিসেবে নিয়েছিল, তারা কিন্তু সেটা ত্যাগ করতে বাধ্য করবে। এর ফলে আপনারা তো রাতারাতি স্টার বেনে যাননি, আপনাদের মধ্যে কোয়ালিটি ছিল। ফার্স্ট কথা কোয়ালিটি, এটা আমি হিম্মতের সঙ্গে বলবো, কোয়ালিটি। একজন মানুষের কোয়ালিটি হলে তাহলে 5-6 জন বা 10 জন যে স্টার শিল্পী আছে সবাই স্টার হতে পারতো। মাধ্যমিকে ফার্স্ট বয় একজন হয়, কিন্তু
কম বেশি সবার মধ্যে কোয়ালিটি থাকে, তাদের মধ্যে সবচেয়ে বড় কোয়ালিটি তাদের রয়েছে। কিন্তু আপনাদের মতো শিল্পীর গজল সেই সমস্ত ইউটিউবার যদি না ছেড়ে জিরো থেকে আজকের হিরো করতো, এখন যদি এরা এই পেশাটাকে ছেড়ে দেয়, আজ থেকে 5 বছর পরে গিয়েও কিন্তু স্টারও পাবেন না, শিল্পীও পাবেন না। সুতরাং সে জায়গায় গাজন যাত্রা পালা হতো, সেই সংস্কৃতি কিন্তু আবার ফিরে আসবে। এর জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে দায়ী করব। জানি না নাগরিক সমাজ, গজলপ্রেমী মানুষ কি করবে, তারা তো নিশ্চয়ই ভেবে দেখবে তাদের বিবেক বুদ্ধি দিয়ে। কিন্তু আমি আমার বিবেক বুদ্ধি এবং চেতনার মাধ্যমে বলছি, তার জন্য কিন্তু আপনারা দায়ী থাকবেন। কারণ ইউটিউবাররা যদি ছেড়ে দেয়, সেই যুগ নেই যে ফিতে ক্যাসেট থেকে সিডি, তারপরে যে টেপ রেকর্ডের ব্যাপারটা, এখন কিন্তু সেটা নেই। সুতরাং আশা করি সমস্ত শিল্পী বন্ধুদের শুভ বুদ্ধির উদয় হবে। আর এখন 15-20 জন আমরা ইউটিউবার রয়েছি, বিভিন্ন ইউটিউবারের সঙ্গে কমিটির পক্ষ থেকে কথাও বলেছে, তারা পরিপূর্ণ পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং শতকরা 95 জন শিল্পী ভাই আমাদের ইউটিউবার বন্ধুদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ফলস্বরূপ আমাদের জায়গা খুবই সংকীর্ণ, আমরা অনেককে বলেছিলাম রাস্তায় রয়েছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের একজন জনপ্রিয় শিল্পী MS মোস্তাকিম ভাই, আমার খুব কাছের বন্ধু, সেও উপস্থিত রয়েছে। কারণ সেও জানে এই ব্যাপারটা অত্যন্ত নিন্দনীয়। আমরা জানি হয়তো যে টাকার বিনিময়ে আপনারা এই চুক্তিটা করছেন সেটা আপনাদের কাছে কিছু নয়, যদি বাও কিছু হয়ে থাকে মোটামুটি আপনারা এটাকে একটু বিবেচনার খাতিরে দেখবেন। আর আমার বক্তব্যের মধ্যে, কথাবার্তার মধ্যে যদি কারোর কোনো ব্যক্তির, কোনো শিল্পীর, কোনো কবির আঘাত লেগে থাকে, তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন আজান হচ্ছে, একটু বিরতি রাখবো, বিরতির পরে আবার আমাদের লাইভ কন্টিনিউ থাকবে। আমরা কথা এখন নীরব থাকবো। একটুখানি যে আমার এই ক্ষতি হয়েছে একটু বলতে পারবে, যে আমাদেরকে এরকম ক্ষতি করবে না, তোমাদেরকে অনুরোধ, তোমাদেরকে ভালোবাসি। বলেছি আমি কখনো চাইবো না যে আমি একজন শিল্পী যাদের জন্য আমি ভালো আজকে মানুষের কাছে পেতে পেরেছি, তাদের সামান্যতম আমার কারণে যদি রুজি রোজগার হয়, তার থেকে আমি তাকে মানব না। আমি আমার জায়গা থেকে এটা করবো না, এই সিস্টেমটা আমি করি। আচ্ছা, ফারুক কি বলবে? ফারুকের পর একটু আসো, যে একটু বলতে পারো যে আমার এই ক্ষতি হয়েছে, আমাদের ক্ষতি করবে না, একটু তো বলতে পারবে। আমরা অনলাইন কনফারেন্সে নেব, কিছু শিল্পী কবিকে নেব, কিন্তু এখানে আমাদের যারা উপস্থিত তাদের মধ্যে আর কে বলতে পারবে যে লাইভে এসে ভালোভাবে একটু বলবে, একটু যে এইটুকু বলবে যে আমি, যে আমাদের এই চ্যানেল আমরা তো অনেক পরিশ্রম করে করেছি শিল্পীদের। এই দেখো, আমি কি বলছি, যে অনুরোধ করবো যে আমাদেরকে এত বড় ক্ষতি করবেন। আচ্ছা, অডিও করে
ফিরে এলাম। তো আমি আমার বক্তব্য একদম শেষ পর্যায়ে নিয়ে চলে এসেছি। যে বা যারা এই চুক্তির মধ্যে আবদ্ধ হয়েছেন বা হয়েছো, আমাদের কাছে খবর আছে 4 থেকে 5 জন এই চুক্তির মধ্যে আপাতত এসছেন। আমরা বিভিন্ন শিল্পীর সঙ্গে এই সংগঠনের পক্ষ থেকে ভাইরা কথা বলেছিল, আরও অনেক শিল্পীর কাছে গিয়েছিল, তারা কিন্তু এই চুক্তিকে ডিক্লাইন করেছে, প্রত্যাখ্যান করেছেন। এই চুক্তিটা করার আগে আমার ব্যক্তিগত মত বলি, 2-3টে কাজ করা উচিত ছিল। প্রথমত সেই সমস্ত শিল্পীরা একটা কাজ করতে পারতেন। তাদের তো অফিসিয়াল চ্যানেল রয়েছে, আশা করি অফিসিয়াল চ্যানেল থেকে একটা বার্তা দিতে পারতেন ইউটিউবার ভাইদের জন্য, যে ভাই আমি কোনো কোম্পানির সঙ্গে চুক্তিতে আবদ্ধ হতে চলেছি, তোমরা ভিডিও, স্টেজ প্রোগ্রাম বা লাইভ করো না। ভবিষ্যতে যদি কোনো ক্ষতির সম্মুখীন হয় তার জন্য আমি দায়ী নই। এই 3টে কারণ আমার ব্যক্তিগত মত। দ্বিতীয় কারণ হচ্ছে, প্রত্যেকটা স্টেজে গিয়ে যদি অ্যানাউন্সমেন্ট করতেন যে সমস্ত ইউটিউবার ভাইরা আমার ভিডিও করছো, তারা ভিডিও করো না, ভবিষ্যতে ক্ষতির সম্মুখীন হতে পারো, আমি কোনো কোম্পানির সঙ্গে আবদ্ধ হয়েছি চুক্তিতে। তৃতীয় হচ্ছে যে পর্যন্ত ভিডিও, মানে চুক্তির আগে পর্যন্ত যেসব ভিডিও ছিল সেগুলো বাদ দিয়ে নতুন করে যে ভিডিওগুলো ছাড়ছো সেইগুলোর উপরে যদি শর্ত আরোপ করতে ভালো হতো। যাই হোক, সকলে ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করার আগে দর্শকদের কাছে একটা কথা বলছি, গজল জগৎ হয়তো শেষ হতে চলেছে। শিল্পীরা যদি এই চুক্তির মধ্য থেকে বেরিয়ে না আসে, গজল জগতের জন্য আগামী দিনে কিন্তু গজল জগৎ আকাশে কালো মেঘ জন্মাতে শুরু করেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। খোদা হাফেজ। ইসলামিক মিডিয়া 786-র কর্ণধর আশাদুল ভাইকে অসংখ্য ধন্যবাদ তার সমস্ত মতামত জানানোর জন্য। আমাদের এখানে একজন বিশিষ্ট শিল্পী উপস্থিত, MS মোস্তাকিম সাহেব, ওনাকে আমরা এই ব্যাপারে কিছু বলার জন্য অনুরোধ করছি। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাই হোক, আজকে আমার এই যে অতি কাছের মানুষ, সকল ইউটিউবার বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন একটি বিশেষ একটা ব্যাপারে আলোচনা করার জন্য। যে এক শ্রেণীর মানুষ, তারা নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য ইসলাম শরিয়ত জগৎটাকে এমন একটা দিকে রূপান্তরিত করেছে, যার কারণে একটু সমস্যা আমরা হয়তো সম্মুখীন হব ইনশাল্লাহ, সেটা আমরা বুঝতেই পারছি। আমরা এখন মনে করছি হয়তো এমন কিছু ব্যাপার নয়। কিছু কিছু মানুষের ধারণা গজলে শরিয়তের কোনো উন্নতি হয় না, কিন্তু একটা কথা আমি তাদেরকে লক্ষ্য করে বলতে চাই, হ্যাঁ উন্নতি হয় না। কিছু কিছু শিল্পী তারা গানের সুরেও গায়, এ নিয়ে অনেক মতভেদ আছে, কিন্তু উন্নতি হয় না এমনটা নয়। একটা গ্রামে যদি 1000টা যুবক থাকে, সেই 1000টা যুবক এক সময় তারা গান, বিভিন্ন রকমের সঙ্গীতে তারা মত্ত থাকতো, কিন্তু আজকে যখন গজল জগৎ আসার পরে ওই 1000টা ছেলের মধ্যে যদি 200টা ছেলে গানকে পরিত্যাগ করে এই গজলের দিকে যদি ঝুঁকে আসে, তাহলে আমরা মনে করি এটা ইসলামের একটা ভালো কাজ হয়েছে। কারণ একটা মানুষ যখন গান বাজনা শোনে, তার সারাক্ষণ তার নামায় আমলে শুধু গোনাই লেখা হয়, নেকি কিছু হয় না। কিন্তু একটা গজলের মাধ্যমে আল্লাহ রাসূলের তারিফ, প্রশংসা, গুণগান থাকে। তার মাধ্যমে যখন সে কিছু শোনে এবং একটা কথা যদি তার হৃদয়কে টাচ করে যায় এবং তার চোখ থেকে যদি একটু পানি বের হয়, আশা করি তার জন্য এবং ইসলাম সমাজের জন্য এটা একটা ভালো কাজ। তো বিশেষ কিছু বলার নেই। আমি একজন শিল্পী হিসাবে আজকেদের মাঝখানে উপস্থিত হয়েছি, তার একটাই কারণ, যখন সকল ইউটিউবাররা অফিসিয়াল চ্যানেল খুললো, আমার আজ থেকে 2 বছর আগে খোলার কথা, কিন্তু আমি ইউটিউবারদের দিকে লক্ষ্য করে, যে আমরা যেটা ইনকাম পাই স্টেজ প্রোগ্রাম পারফরমেন্স করে, যথেষ্ট পাই।
এবং আমি সত্যি কথা বলতে একটু কুঁড়ে প্রকৃতির লোক, মানে খাটাখাটনিটা খুব একটা পছন্দ করতে পারি না। তো আমি তখন ভেবে দেখেছিলাম যে একটা ইউটিউবার আমরা দেখেছি যে রাতের পর রাত তারা কিভাবে আমাদের সঙ্গে স্টেজের নিচে ঠান্ডায় কুয়াশায় গরমে আমরা স্টেজে বসে থাকি, গরম হয়, আমাদের কমিটিকে বলি যে দাদা গরম হচ্ছে, তারা একটা ফ্যানের ব্যবস্থা যদি মাইক অপারেটর যারা প্যান্ডেল ভাড়া করে এদের থেকে যদি নাও আনা থাকে, কারোর বাড়ি থেকে তারা চেয়ে এনে দিয়ে আমাদের লাগিয়ে দেয়। আমরা ঠিক আছে আরামে বসে ঘাম শুকিয়ে গেল আমরা গজল গিয়ে চলে আসি। কিন্তু আমরা দেখেছি ইউটিউবাররা নিচে বসে থাকে, গরমের সময় তারা গরমও সহ্য করতে হয়, এই বিশেষ করে ঠান্ডার সময় গরমটা মেনে নেওয়া যায়, কিন্তু এই ঠান্ডার সময় কুয়াশা অনেক জায়গায় প্যান্ডেল থাকে না নিচে, কিন্তু আমরা ছাদের নিচে বসে থাকি। এমনকি যখন এরা ভিডিও করতে যায় এদেরকে ভিডিও অনেক জায়গায় করতে দেওয়া হয় না, দর্শকের পরিস্থিতি এক একটা জায়গায়, মানে এই কিছুদিন আগে একটা প্রোগ্রাম হলো, এত ইউটিউবার ছিল পিছনে লোক দেখতে পাচ্ছিল, সেটা লোকের দিক দিয়ে তারা ঠিক করে, তাদের অসুবিধা হয়, কিন্তু তারা এত কিছু স্যাক্রিফাইস করে তবু আমাদের সঙ্গে পাশে থাকার চেষ্টা করে। কেন? তাদের বিশেষ কিছু স্বার্থ। আমি যতটুকু ইউটিউবারদের চিনি, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ইউটিউবারদের কথা বলি, হাতে গোনা কয়েকটা ইউটিউব চ্যানেল ছাড়া ম্যাক্সিমাম ইউটিউব চ্যানেল কিন্তু ঘাটায় চলে, লসে চলে। এমন কিছু ইনকাম হয় বলে আমি জানি না যে বিশাল কিছু বিল্ডিং মালাখানা, এবং এতে ইনভেস্টমেন্টটা এদের অনেক করতে হয়। এক একটা ফোন, সেটা ক্যামেরা ভালো না হলে আবার ভালো ফোন কিনতে হয়। অনেকজন ডেভেলপমেন্ট করার জন্য ক্যামেরা নিচ্ছে মানুষের চাহিদায়, যে ভাই আপনার ছবি ভালো হয় না, সে দেখছে কি করা যাবে, ছবি যদি ভালো না হয় সে নিজে ধার দেনা করে ইউটিউব চালানোর জন্য, আমাদের গজল মানুষের কাছে পৌঁছানোর জন্য ক্যামেরা প্রোভাইড করছে, আবার মিক্সচার মেশিন, যাবতীয় যা কিছু লাগে একটা প্রোগ্রামকে সুন্দরভাবে সাজানোর জন্য, মানুষের কাছে উপস্থাপন করার জন্য আমার ভাইরা সেই চেষ্টা করে যাচ্ছে রীতিমতো। এখানে যদি আমরা সে ফের নিজেদের স্বার্থ বেছে নেওয়ার জন্য, কিছু টাকার জন্য আমরা যদি আবার আমাদের গলা কণ্ঠ গজল আমরা যদি কারোর কাছে বেচে দিই, তাহলে এদের যে ভবিষ্যতে এরা যে জিনিসটা নিয়ে চলছে এবং ইসলামকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য এত প্রচেষ্টা এরা করে যাচ্ছে আমাদের সঙ্গে পিঠে করে, তাহলে এদের ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াবে? আমি এই সমস্ত কাজকে একান্তভাবে মনের অন্তঃগহ্বর থেকে ঘৃণা জানাই যে এটা একদম মোটেই ভালো কাজ নয়। আজকে আমি মোস্তাকিম এত সহজেই হয়ে যায়নি। 2017 সালে রেকর্ডিং করেছিলাম, সেই রেকর্ডিংয়ের গজল একটা ইউটিউব নিম্নবিত্ত একটা ইউটিউব চ্যানেল থেকে ছাড়ার পরে সে আজও 100-200 ভিউ আছে, হাজার আছে। তারপরে আমি ইসলামিক মিডিয়া, ইসলামিক মেহফিল 786 থেকে ভিডিও ছাড়ার পরে আস্তে আস্তে মানুষ জানতে পারলো যে না, পশ্চিমবঙ্গে একটা শিল্পী আছে, তাকে লোক ভালোবাসতে শুরু করলো। তাহলে একদিনে আমি এই জায়গাটা পাইনি, মানুষ দেয়নি। তাহলে এদের অনেক প্রচেষ্টার পরে আজকে এই জায়গাটা দাঁড়িয়েছি। তাহলে আজকে যদি আমি গজলগুলো এদের কপিরাইট, আমার তখন স্বার্থ ছিল, আমি বলেছিলাম দাদা আমার ভিডিও করো, গজল করো, ছাড়ো, তবে এরা ছেড়েছিল। তাহলে আমি সেখানে লিখিতভাবে দিইনি মানে এটা নয় যে আমার মতামত ছিল না, অবশ্যই আমার সেখানে মতামত ছিল, তবেই না আমি ক্যামেরার সামনে ভিডিও করেছিলাম। তাহলে এখন যদি আমি লিখিতভাবে কোনো জায়গা গিয়ে ব্রন্ডে সই করি যে না আমার এটা গজল, তোমরা এটা তুলে নাও, এ করো, তাহলে সেটাও কিন্তু একটা ক্রাইম হলো। আমার দৃষ্টিতে সেটা কিন্তু একটা ক্রাইম, কারণ আমি তখন মতামত দিয়েছিলাম, হয়তো লেখনির মাধ্যমে কোট টোট করে আমি হয়তো করিনি, কিন্তু তখন আমার একটা মতামত ছিল বলে তবেই না আমার ভাইরা আমার রেকর্ডিং করা গজলগুলো ইউটিউবে ছাড়তে পেরেছিল। তাহলে আজকে আমি কিসের স্বার্থে যে এই সমস্ত জিনিসগুলো অন্য একটা, বিশেষ করে একটা জিনিস আমার খুব খারাপ লাগে, আমার খুব চিন্তা হয় যে এই কারণে যদি এই সমস্ত ইউটিউবার বন্ধুরা, আমি আজকে এখানে আসার কোনো কারণ নেই যেহেতু এটা ইউটিউবারদের সম্মেলন, আমার এখানে আসার একটা বিশেষ কারণ হচ্ছে আমি কিছুদিন আগে একটা চ্যানেল খুলি, MS মুস্তাকিম অফিসিয়াল চ্যানেল। আমার বন্ধুরাও আমি শুনলাম ফোনে যে আমিও নাকি এর মধ্যে ইনভলভ হয়ে গেছি, যে আমার নামও আসছে, যে মুস্তাকিমও কন্টেন্ট বিক্রি করবে, এমন একটা কিছু ব্যাপার। কিন্তু সত্যি কথা বলতে এর মধ্যে আমার কোনো উদ্দেশ্য নেই। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটা আমি জানি এবং বুঝি, এবং এর মাধ্যম থেকেই আমি চলার চেষ্টা করি যতটুকু আল্লাহ জ্ঞান দিয়েছে। তার দ্বারা যদি মানুষের কোনো ক্ষতি হয় সে কাজটা আমি অবশ্যই কখনো করব না। আর এই যে মানুষ বর্তমানে এখন গজল জগৎকে তো ভালোবাসে, এই বন্ধুদের যদি কপিরাইট দেওয়া হয়, এদের চ্যানেলগুলো একে একে করে এরা যখন ভালো ভিউর যে গজলগুলো সেগুলো যখন তুলে নেবে, এদের চ্যানেলে একটা বিশাল বড় ক্ষতি হচ্ছে। এরপরে এদের চ্যানেলের ইনকাম যখন হবে না, এরা মনোযোগ দিয়ে কাজ করবে না, তখন এই মুস্তাকিম আস্তে আস্তে মুছে যাবে না, তখন কেউ আর খুঁজে পাবে না, সার্চ করেই যাবে। আর আমার তো মেহনত করতে, আমি বললাম আমি কুঁড়ে প্রকৃতির লোক, আমার সঙ্গে লোক গেলেও আমি ভিডিও এসব করতে আমার সময় হয় না, আমি ওসব পছন্দ করি না। তাহলে আমার গজলটাও মুছে যাবে, শুধু আমার যাবে না, আশেপাশে যারা এখন অনেক
ছেলেরা তাদের মনে হচ্ছে আমরা শিল্পী হব, প্রচুর ছেলের মনে আশা আছে। অনেকেই ফোন করে, দাদা তুমি গজল শেখাও না। অনেক আমাদের পশ্চিমবঙ্গে অনেক একাডেমিও আছে, সেখানে গজল শেখানো হয়। কিন্তু যখন ইউটিউব জগৎ না থাকবে, তখন কিন্তু এই একাডেমিগুলো কোনো কাজে আসবে না। শিখে মানুষ কি করবে? দুটো পয়সা ইনকাম করার জন্যই তো করবে। এখন গজল জগৎ যেটা আছে, টোটালি দান সাদগা এমন কিছু ব্যাপার নয়, টোটালটা ইনকামের ওপরই চলছে। এটা ইনকাম হয় বলেই সেই আশা করে মানুষ করছে। আর যখন এই সমস্ত কিছুগুলো বন্ধ হয়ে যায়, এরা যখন রাগ ভরে গজলগুলো তুলে নেবে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? ব্যাপারটা এটাই গিয়ে দাঁড়াবে, এদের গজল উঠে যাওয়ার পরে এরা আস্তে আস্তে অন্য অন্য কাজে লিপ্ত হয়ে যাবে। এদের আর মূল্যবান সময় দিয়ে আমাদের গজলগুলো ক্যাপচার করবে না, ভিডিও করবে না, এডিট করবে না। কোথাও দেখুন, একটা গজল একটা শিল্পী গেয়ে দিয়েছে, একই গজল 6টা স্টেজে গিয়েছে। সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, একই গজল 6টা স্টেজে গিয়েছে। এই একই ইউটিউবার 6টা গজলকে এমনভাবে রূপ দিয়ে থাম্বনেলটা করা হলো, লোক দেখতে বাধ্য না, নতুন কিছু আছে এর মধ্যে। তাহলে মানুষের কাছে আল্লাহ রসুলের কথাটা বিভিন্ন রকম রূপ দিয়ে এরা পৌঁছানোর চেষ্টা করছে। সেখানে যদি আমাদের কিছু নিম্ন উপায়ে যদি আমরা থাবা বসানোর চেষ্টা করি, তাহলে আমার মনে হয় এটা একেবারেই খুব একটা ভালো কাজ নয়। আর এতে এমএস মুস্তাকিম কখনো সমর্থন করেনি, আর ইনশাল্লাহ করবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ বিশিষ্ট শিল্পী এম.এস. মুস্তাকিম সাহেবকে তার ব্যক্তিগত মতামত জানার জন্য। আমাদের এই অনুষ্ঠানে অনেকে আসতে চেয়েছিলেন, বিশেষ কোনো কারণে বা হয়তো কোনো ব্যস্ততার কারণে আসতে পারেননি, কিন্তু এই যে সম্মেলন, এখানে তারা পূর্ণ সমর্থন করেছেন। সেরকম একজন বিশিষ্ট ব্যক্তি কবি রিয়াজুল ইসলাম আমাদের সাথে অনলাইনে এসছেন, তিনি তার মতামত জানাবেন। শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, একটু অনুগ্রহ করে তার মতামতটা শুনবেন। রিয়াজুল দা, তুমি তোমার মতামত জানাও। দেখুন, সর্বপ্রথম সালাম, আসসালামু আলাইকুম। যারা আজকে এই লাইভটা দেখছেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইভ। কারণ ইতিমধ্যে আপনারা শুনেছেন যে মানে বেশ কয়েকজন শিল্পী আমাদের নর্থে সাউথের, যারা কিনি টাকার বিনিময়ে কোনো একটা মিউজিক কোম্পানির কাছে বিক্রি হয়ে গেছে। যার কারণে শুধুমাত্র যে ইউটিউবারদের পেটে লাঠি পড়ছে সেটা না, ইউটিউবারদের তারা তাদের নিজেদের অন্যরকম জীবিকা নির্ধারণ করতে পারে। কিন্তু যে কাজটা এরা করে রেখেছে বিগত দিনে, যাদের জন্য তারা আজকে স্টার সুপারস্টার হয়েছে, তো এনাদেরকে তো একবার জানাতে পারতেন, জানাননি কিছু। বা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে হোক বা তাদের ইউটিউব চ্যানেল হোক, সেগুলোকে তো ডিক্লেয়ার করতে পারতেন যে আপনারা আমাদের গলাটাকে তুলে নিন বা কিছু, যে আমরা বিক্রি হয়ে গেছি। যাই হোক, এই প্রসঙ্গে বলতে গেলে অনেক কথা আসবে। আমি একটাই কথা বলবো যে এই সমস্ত গাদ্দার শিল্পীদের বয়কট চাই আমরা। ঠিক আছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান মতামত ব্যক্ত করার জন্য। আমাদের মাঝে অনেক ইউটিউব চ্যানেল এসেছেন। তার মধ্যে একটা জলসার চ্যানেল জেএস মাল্টিমিডিয়া, ওনার কর্ণধর জাকির হোসেন লস্কর, উনিও এসছেন। কারণ উনিও দেখেছেন যে এই ব্যাপারটা, এই সিস্টেমটা একেবারে ঠিক নয়। ইসলামিক গজল চ্যানেল না হলেও ইউটিউব চ্যানেলের স্বার্থে তিনি আমাদের মাঝে এসছেন। আমরা তার মুখ থেকে দু এক কথা শুনব। সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। যে সমস্ত ভাই আমার দেশ ও বিদেশের থেকে যারা লাইভ দেখছেন, সকলকে আন্তরিক ভালোবাসা আবারও। তো আমি একটা ছোট চ্যানেল চালাই, সেটা হলো জেএস মাল্টিমিডিয়া। এটি আমার
ওয়াজের চ্যানেল। তো এই ওয়াজের চ্যানেল চালিয়ে আমি কম বেশি একটা আর্নিং হলেও সেটা আমি পাচ্ছি। তো যারা ওই গজলের চ্যানেল চালাচ্ছে তাদের আর্নিং খুব কম। তো এই বিষয়ে আমি বেশি কিছু বলবো না। তো আজকে আমি এসেছি এখানে। সকলকে এই লাইভ দেখার জন্য ধন্যবাদ বেশি বেশি করে। জাকির ভাই, হ্যালো 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 জি বলেন। জাকির ভাইয়ের কাছে আমরা জানতে চাইব, এই যে সমস্ত শিল্পী এই ধরনের একটা কাজ করেছেন, এদেরকে আপনি সমর্থন করেন? সেটা আপনার মতামত কি? সমস্ত শিল্পীকে আমার প্রাণপ্রিয় ভালোবাসা। তো এই সমস্ত কাজ করার জন্য আমি সমর্থিত নয়। এটি আমার। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক ভাইদের আরেকটি কথা, যে আমাদের মধ্যে অনলাইনে উপস্থিত হয়েছেন বিখ্যাত ইসলামিক জলসার চ্যানেল টিকে ডিজিটাল সাউন্ড। অনেক বড় চ্যানেল, ইউটিউবে সার্চ করবেন আপনারা বুঝতে পারবেন। বিখ্যাত জলসার ভিডিও উনি করে থাকেন, আমাদের সাথে অনলাইনে এসছেন। আমরা এই যে শিল্পীদের মতামত, যে তারা এই যে আচরণটা করেছেন সেই সম্পর্কে কিছু মতামত দেবেন টিকে ডিজিটাল সাউন্ডের কর্ণধার, আমরা শুনব। বলুন আপনার মতামত। মোহাম্মদ ভাই, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মতামতটা হচ্ছে, আমি আজকে না যেতে পারার জন্য খুবই দুঃখিত। মূলত একটা শিল্পীর সাথে কথাও হয়েছে, সেই শিল্পীর সাথে সমস্ত কিছু খুলে বলেছে এবং তারা হ্যাঁ এই কাজটা করেছে, আরো 7-8টা শিল্পীর নামও বলেছে। তো আমরা খুবই দুঃখিত যে এই সমস্ত যে কাজগুলো করেছে, আজকে আমাদের দেখে আমাদের সাহায্য নিয়ে আজকে তারা বড় হয়েছে। বড় হওয়ার পরে যে আজকে আমাদেরকে যে এই যে ক্ষতির মুখে ফেলে দিচ্ছে, আমরা হয়তো সামান্য টাকা ইনকাম করি ইউটিউবের মাধ্যমে, কিন্তু আমাদের সেই সমস্ত অর্থ যে উপার্জন করি সেই অর্থগুলো অন্য কোম্পানির মাধ্যমে সেই সমস্ত শিল্পীরা নিতে চাইছে। এর জন্য আমাদের খুব দুঃখিত। আমি আরো অন্য বড় বড় বক্তাদের সাথে আলোচনা করেছি, বিশেষ করে ফুরফুরা শরীফের বেশ কয়েকটা পীরজাদার সাথে গতকাল রাতেও আমার সাথে কথা হয়েছে। আজকে বিকেলে একটা সময় দেবে বলেছে, সেই সময়ের পরে আমরা এই সমস্ত ইউটিউবার ভাইদের সাথে আলোচনা করে আমরা একদিন ফুরফুরা শরীফেও যাব, গিয়ে আমরা পীর সাহেবদের কাছে বিষয়গুলো খুলে বলবো, তারা কি মতামত দেয় সেটাও আমরা নেব। নিয়ে আমরা আগামী দিনে আশা করি একটা বৃহত্তম একটা জায়গায় যেতে পারবো এবং সেই সমস্ত শিল্পীদেরকে আমরা বয়কট করব। এটা আমরা আশা করছি। প্রয়োজনে দরকার হয় আমরা ওই সমস্ত শিল্পীদের সমস্ত ভিডিও দরকার হয় প্রয়োজনে ডিলিট করে দেবো, দিয়ে আর আমরা অন্যান্য শিল্পীদেরকে আনবো এবং তাদের লিখিত আকারে তাদের সাথে আমরা কথা বলে নেব যে তারা যেন পরবর্তী সময় এরকম কাজ না করতে পারে। আমরা এই পদক্ষেপ নিচ্ছি, আমার এই পরিকল্পনা আছে। সমস্ত ভাইদের কি মতামত হয় আমরা নিশ্চয়ই শেষের বেলা একটা মোটামুটি একটা জায়গায় যাবে বিষয়টা, তারপরে আমরা চিন্তা ভাবনা করব। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ। টিকে ডিজিটাল সাউন্ডের কর্ণধরকে অসংখ্য ধন্যবাদ তার মতামত জানানোর জন্য। এখন আমাদের সামনে অনেক চ্যানেল এসছেন, অনেকে এখনও তার মতামত পেশ করতে পারেননি। তো আমরা এখন চলে যাব আমাদের একটি
ভালো চ্যানেল, পরিচিত চ্যানেল ইসলামিক গজল গ্রুপ কর্ণধর ওমর ফারুকের কাছে কিছুটা মতামত জানবো যে তার চ্যানেলে কি ক্ষতি হয়েছে বা কি হতে চলেছে। হ্যালো হ্যালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আজকে সরাসরি লাইভ। এই লাইভের আমাদের মূল উদ্দেশ্য হলো যে সমস্ত পশ্চিমবাংলার বিশিষ্ট বড় বড় শিল্পীরা আছে, তারা আজকে কিন্তু বিশিষ্ট শিল্পী ছিল না, তারা একসময় ক্ষুদ্রতম শিল্পী ছিল এবং তাদেরকে কেউ কিন্তু চিনতো না। তো আমাদের মতো ছোট বড় মিডিয়ারা তাদেরকে ভিডিও রেকর্ড করে ঠান্ডায় বসে প্রোগ্রামে গিয়ে বিনা স্বার্থে তাদের ভিডিওগুলোকে রেকর্ডিং করে ইউটিউবে আপলোড করে। তারপরে ধীরে ধীরে সেই সমস্ত শিল্পীরা বিশিষ্ট বড় শিল্পী বানে এবং সবার কাছে পরিচিত শিল্পী বানে। এবং আমার চ্যানেলেও একটি কপিরাইট ক্লেম এসছে, সেটা এসছে এমডি হুজাইফা অফিসিয়াল চ্যানেল থেকে। তো এগুলো কেন করা হচ্ছে? তারা আজকে অর্থের লোভে তারা তাদের গলাকে বিক্রি করছে আর ইসলাম সমাজকে তারা ডুবিয়ে দিচ্ছে। তো যারা আমাদের চ্যানেলকে সাপোর্ট করেন তাদেরকে বলছি, আপনারা এইসব বিষয় নিয়ে একটু ভাববেন আর সেই সমস্ত শিল্পীকে দাওয়াত করার জন্য একটু ভাববেন। কারণ সেই সমস্ত শিল্পীরা আজকে আমাদের পেটে লাথি মারছে। তা আমাদের গায়ে লাথি মারুক, কিন্তু আমাদের পেটে লাথি মারছে। কারণ তাদেরকে আমরা অনেক বড় করে দিয়েছি, পশ্চিমবাংলা তাদের বিখ্যাত নাম করে দিয়েছে আমাদের মতো ছোট বড় ইউটিউবাররা সকলে মিলে। তাদের আগে অফিসিয়াল চ্যানেল ছিল না, কিন্তু তারা আজকে বড় হওয়ার পরে তাদের নাম যখন সব জায়গায় ফুটে গিয়েছে, সমস্ত বাচ্চা বড় সবার মুখে মুখে, তারা আজকে একটা অফিসিয়াল চ্যানেল করেছে। ভালো, কেউ তো এতদিন প্রতিবাদ করিনি, কিন্তু আজকে তারা সেই সমস্ত গজলগুলোকে তারা তাদের চ্যানেলে যারা আপলোড করেছে তাদেরকে তারা কপিরাইট ক্লেম দিচ্ছে তাদের চ্যানেল থেকে। এগুলো কেন করা হচ্ছে? শুধু অর্থের লোভে। লোভ যখন মানুষের ভিতরে ঢুকবে তাকে আল্লাহ পাক তাকে ধ্বংস করে দেবে, আর যে ইসলামকে মেটাতে চাইবে আল্লাহ তাকেও মিটিয়ে দেবে, সে বেশি দিন টিকবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ ইসলামিক গজল গ্রুপ চ্যানেলের কর্ণধর ওমর ফারুককে তার ব্যক্তিগত মতামত জানানোর জন্য। এখন আমাদের সাথে অনলাইনে এসছেন একজন বিখ্যাত শিল্পী, যাকে পশ্চিমবঙ্গের মানুষ এক যোগে চেনেন। মেটিয়াবুর্জের অলি গলিতে জানার পরিচয় আমাদের গজল সম্রাট এসকে হাবিবের সময়ে যিনি যথেষ্ট নাম কামিয়েছিলেন, সেই বিখ্যাত শিল্পী এমডি জাফর আমাদের সাথে অনলাইনে আছেন। আমরা এই যে সিস্টেমটা যেটা দেখা দিয়েছে ইউটিউবদের ক্ষতির জন্য কিছু শিল্পীর ব্যক্তিগত স্বার্থসিদ্ধি, সেই সম্পর্কে জাফর ভাইয়ের মুখ থেকে আমরা তার ব্যক্তিগত মতামতটা শুনব। আজকে যে শিল্পীরাই আজকে চ্যানেলদের বিরুদ্ধে এই সমস্ত জিনিসগুলো করেছে, আমার তাতে খুব ভালো মনে হয়নি। আমার ব্যক্তিগত মতামত যেটা, তাতে চ্যানেল তারা আমাদের মতো শিল্পীদেরকে তারা তাদের নিজেদের পরিশ্রম করে তারা রাতের পর রাত জেগে আমাদের সঙ্গে ক্যামেরা নিয়ে তারা তাদের চ্যানেলের মাধ্যমে আমাদেরকে এত বড় শিল্পী বানিয়েছে। শুধু নিজে ভালো গাইলে শিল্পী হওয়া যায় না, তার সঙ্গে মানুষের সঙ্গে যে পরিচিতিটা, এটাই তো যোগাযোগ মাধ্যম হচ্ছে ইউটিউব চ্যানেলগুলো। আমরা শিল্পী আজকে বড় হয়ে গেছি, তার জন্য আমরা ওদেরকে দূরে ফেলে দিতে পারি না, ওদের দিকেও দেখতে হবে। তার জন্য আমার মনে হয় যে সমস্ত শিল্পী তারা আজকে এই সিদ্ধান্তে এসেছে, আমার মনে হয় ঠিক হয়নি। তারা যদি তাদের মতামতটা আবার চেঞ্জ করে নেয়, এই চ্যানেলগুলো তাদের সঙ্গে যাতে বেইমানি না করা হয়। হ্যাঁ, কারণ তারাও তো আমাদের বড় করার পিছনে একটা জায়গা নিয়েছে, তারা এত পরিশ্রম করেছে, যে কারণে এই জিনিসটা আমার
খুব ভালো মনে হয়নি। আমি আমার ব্যক্তিগতভাবে আমি সেই সমস্ত শিল্পীদেরকে বলবো যে এদেরকেও রাখতে হবে, না হলে আমাদের মতো ছোট ছোট শিল্পী থেকে যারা বড় যাতে হতে পারে এদেরকেও রাখার দরকার আছে। হ্যাঁ, এই জন্য আমি আমার মতামত জানালাম। এবারে শিল্পী তারা তাদের বিবেক, তাদের বুদ্ধি সব দিক থেকে বিবেচনা করে দেখুক, এই বলে আমি আমার বক্তব্য এখানে রাখছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ শিল্পী এমডি জাফরকে তার ব্যক্তিগত মতামত জানানোর জন্য। আমাদের এই সম্মেলনের শেষের পথে। এখন যারা ইউটিউবে লাইভ দেখছেন তাদের কাছে অনুরোধ যে আপনারা প্রত্যেকে আপনাদের মতামতগুলো ইউটিউবে শেয়ার করুন। আপনি এই যে শিল্পীগুলো তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য, লোভের জন্য শত শত ইউটিউব চ্যানেলকে শেষ করে দিতে চলেছে, তাদের পক্ষে আপনারা ভোট দেবেন, নাকি একজন গজল প্রেমী হিসেবে এই সমস্ত ইউটিউব চ্যানেলগুলো যাতে ভবিষ্যতে তাদের প্রচার করেন সেই ব্যাপারে তাদের সাইটে পক্ষ নেবেন? আপনারা আপনাদের মতামতগুলো জানাবেন। অনেক চ্যানেল আসতে পারেননি, কমপক্ষে তারাও তাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা প্রত্যেকের মতামত, প্রত্যেকটা ইউটিউবার, প্রত্যেকটা কবি, শিল্পী তাদের ব্যক্তিগত মতামত একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনারা পেশ করবেন। এখন আমাদের সামনে অনলাইনে এসছেন বিখ্যাত চ্যানেল ইসলামিক মেহফিল 786। যাই হোক, ওনার ব্যস্ততার কারণে উনি লাইভে কথা বলতে পারছেন না। তো আমি একটা কথা বলতে চাই যে 2017 সালে আমি যখন কিছু গজল হারমোনি স্টুডিওতে রেকর্ডিং করলাম 30 পিস গজল শিল্পীদের নিয়ে, তখন ইউটিউব বলে বেশি কিছু ছিল না। তখন আমরা খুব চিন্তায় পড়লাম যে এই যে গজলগুলো আমরা রেকর্ডিং করলাম, এই গজলগুলো মানুষের কাছে কিভাবে পৌঁছাবো। তখন কি হতো, সিডির যুগ ছিল। ওই সিডিগুলোকে, মাস্টার কপিগুলোকে আমরা অনেকগুলো, একটা সিডি মাস্টার কপি থেকে অনেক সিডি বানাতাম। সেই সিডিগুলো নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন লক্ষ্যে মাধ্যমে সেখানকার পৌঁছাতাম এবং তাদের কম্পিউটারে দিয়ে আসতাম যে দাদা এই গজলগুলো আপনারা শুনবেন এবং সবাইকে দেবেন। তখন কতটা কঠিন ছিল একটা শিল্পী এবং একটা কবির প্রচারের জন্য, কতটা কঠিন তাদের বিভিন্ন জায়গায় গিয়ে, মানুষের কাছে গিয়ে, বিভিন্ন দোকানে গিয়ে তাদের গজলগুলোকে দিয়ে আসতে হতো প্রচারের জন্য। কিন্তু আজকে আমরা যারা গজল প্রেমী তারা কিন্তু খুব সহজে শিল্পীদেরকে ইউটিউবে দেখতে পাই। তো এইসব যে কত কঠিন কাজকে যারা সহজ করে দিল, সেই সব ইউটিউবারদের এত বড় কিছু স্বার্থপর শিল্পীর নিজের অর্থের লোভে যে তাদের কন্টেন্টকে, তাদের গজলকে বিক্রি করার জন্য এই ঘটনাটা ঘটেছে। আজকের আপনারা একজন গজল প্রেমী, একজন শুভাকাঙ্ক্ষী মানুষ হিসেবে আপনারা কোনটা চান? আবার 2016-17 সালের তো ইউটিউবে গজল থাকবে না, আপনারা গজল দেখতে পারবেন না, নাকি এই সব ইউটিউব চ্যানেলগুলো থাকুক যাদের মাধ্যমে আপনারা বিভিন্ন ইসলামিক গজল শুনতে পারেন? যদি আপনারা এই সব ইউটিউব চ্যানেলের পক্ষ নেন যে আমরা অবশ্যই চাই এই সমস্ত চ্যানেলগুলো থাকুক, ইসলামের প্রচার আমাদের কাছে আসুক, তাহলে আপনারা সেই মতামতটা কমেন্ট বক্সে জানান এবং এই সমস্ত শিল্পীদের বিরুদ্ধে আপনারা রুখে যান। আর সেই সমস্ত শিল্পীদেরকে আমি একটাই কথা বলবো যে যারা এই সমস্ত কাজে লিপ্ত হবেন, আপনারা একটু ভাববেন যাদের জন্য আমরা এই জায়গাটা পেয়েছি তাদেরকে আমরা একটু হলেও তাদেরকে খেয়াল রাখবো। আমরা এখানে কাউকে দোষী সাব্যস্ত করছি না, প্রত্যেকের মানবিকতার খাতিরে তাদেরকে এক টাকার জন্য ভাবছি যে এই সিদ্ধান্তটা আপনারা নিয়েছেন, এই সিদ্ধান্তে শত শত চ্যানেল ইউটিউব থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে।
এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য আমি কবি এম এ হাকিম সাহেব এখানেই শেষ করছি। আর আমাদের এই লাইভ অনুষ্ঠান এখানেই আমরা সমাপ্তি ঘোষণা করছি।